নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। ১০০ গ্রাম। এই ১০০ গ্রাম সমগ্র ভারতবাসী তথা ভিনেশ ফোগাটের হৃদয় ভেঙে দিয়েছে। মেয়েটি আজকে তার মাকে সামাজিক মাধ্যমে দ্বারা মেসেজ পাঠিয়েছে, বার্তা পাঠিয়েছে যে, "মা আমাকে ক্ষমা করো, আমি আর লড়াই করার মতো মানসিক শক্তি হারিয়ে ফেলেছি।" কুস্তিকে তিনি চিরতরে বিদায় জানিয়েছেন। যা সমগ্র ভারতবাসীকে আরো একবার শোকে নুব্ধ করেছে। কেউ মেনে নিতে পারছে না। আসলে প্রি কোয়ার্টার ফাইনালেই যখন গতবারের অলিম্পিক গোল্ড মেডেলিস্টকে তিনি হারিয়ে দিয়েছিলেন, তখন থেকে এই আশার পারদটা জাগতে শুরু করে। আর যখন গিয়ে মনে হয়েছিল যেভাবে তিনি জিতেছেন এবং ডমিনেটিং ভাবে বিষয়টিকে জিতেছেন, তখন মনে হচ্ছিল যে সোনা পাওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। এবং তার কিছু মুভ, তার কিছু চালচলন, তার কিছু দৃষ্টিভঙ্গি এটা প্রমাণ করছিল সে ভীষণ রকম আত্মবিশ্বাসী। তার প্রতিটা লড়াই, প্রতিটা মুভ, প্রতিটা পদক্ষেপ ছিল কেন যেন সেই জবাবগুলো যেগুলো ৩৫ দিন ধরে দিল্লির রাস্তায় পড়ে বাকি ছিল। সেই জবাবগুলো তিনি দিতে চেয়েছিলেন। হঠাৎ করে যখন বজ্রপাতের মতো এই খবরটা চলে আসলো যে ১০০ গ্রাম ওজন বেশি হয়ে গেছে এবং অলিম্পিক কমিটি তাকে ডিসকোয়ালিফাই করেছে, তখন তোলপাড় হয়ে গেছে সংসদ। রাহুল গান্ধী জবাব চেয়েছে, বিরোধীরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে জবাব চেয়েছে। নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের সাথে বার্তা পাঠিয়েছে যে হার না মানা মানসিকতার নামই হচ্ছে ভিনেশ ফোগাট। সে অনেকবার ফিরে এসেছে লড়াইয়ের ময়দানে। সে তার সহনশীলতার বারংবার পরীক্ষা দিয়েছে। অমিত শাহ সামাজিক মাধ্যমে তার বার্তা জানিয়েছে। সেও বলেছে সবাই ভীষণ শোকগ্রস্ত হয়ে গেছে, দুঃখ পেয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। আর অখিলেশ যাদব কোনো একটা ষড়যন্ত্রের কথা ভাবছিলেন যে কিছু তো একটা হয়েছে। কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না যে এই ১০০ গ্রাম ওজনটা কেন বেশি হলো। তিনি তদন্তের কথা বলছিলেন। আর আজকে এই বিষয়টা আরো কঠিন আকার ধারণ করে যখন দিল্লির রাজপথে যেই লড়াইটা এই ভিনেশ ফোগাট লড়েছিলেন তাদের সতীর্থদেরকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে সেই সহযোদ্ধারা যখন সন্দেহের কথা তুলেছে। বজরং পুনিয়ারও মনে হয়েছে কোথাও তো একটা গোলমাল আছে, গরমিল আছে, নাহলে কেন এরকম হবে। ভিনেশ ফোগাটের জেঠু, যিনি নিজেও একজন নামী কুস্তিবীর, দাঙ্গল সিনেমাটা যার উপরে হয়েছে, আমির খান যেই চরিত্রে অভিনয় করেছে, সেও ছিল এই ভিনেশ ফোগাটের প্রথম হাতেখড়ির শিক্ষক। তার হাত ধরেই এই কুস্তির ময়দানে তিনি অবতীর্ণ হয়েছেন। সেও বলছে কোথাও গিয়ে একটা সমস্যা হচ্ছে। ভিনেশের যে সাপোর্ট স্টাফরা ছিল তাদের কোথাও একটা অসহযোগিতা রয়েছে। এবং আজকের বার্তা দেখার পর জেঠুর কথা যা বোঝা গেল তা হলো মানসিকভাবে ভেঙে পড়েছে। এত বড় মঞ্চে মানে একটা জয় যেই মেয়েটি অলিম্পিকের ইতিহাসে, ভারতের অলিম্পিকের ইতিহাসে ১ম মহিলা কুস্তিগির হিসেবে এই জায়গায় গেছে। সে যখন এই আঘাত পেয়ে বিনা লড়াই করে তাকে ফিরে আসতে হয়েছে এবং কোনো পদক ছাড়া, তখন এই মানসিক দুঃখটা, এই জ্বালাটা, এই যন্ত্রণাটা স্বাভাবিক। তাও জেঠু বলেছে, মহাবীর ফোগাট বলেছে যে, "ঠিক আছে, ভিনেশ বাড়িতে ফিরে আসুক, আমরা তার সাথে কথা বলব।" এই বিষয়গুলো চলছে। মানসিক যে দ্বন্দ্ব, তার সাথে যে সামাজিক দ্বন্দ্ব, তার সাথে যে রাজনৈতিক দ্বন্দ্ব, এরা পরস্পরের অভিমুখে বা পরস্পর বিরোধী হিসাবে ক্রমাগত চলছে। নরেন্দ্র মোদীর সরকারও ভীষণ চাপে রয়েছে। তার কারণ এই ব্রিজভূষণ শরণ সিং যে রয়েছে, যে কুস্তি ফেডারেশনের সভাপতি ছিল, তাকে নিয়ে বহুদিন থেকে অভিযোগ রয়েছে এবং একটা দুটা নয়, ১৫টা অভিযোগ রয়েছে। নাবালিকাকে যৌন নির্যাতন থেকে শুরু করে প্রচুর মহিলা রেসলারকে যৌন নিগ্রহ এবং একজনকে তো তার দিল্লির যে রেসলিং ফেডারেশন অফিস রয়েছে সেখানে ধর্ষণ করার মতো চেষ্টা তিনি করেছিলেন, এরকম অভিযোগ রয়েছে।
কিন্তু সেই মানুষটির বিরুদ্ধে দিনের পর দিন আন্দোলন করার পরেও কোনো সুরাহা হয়নি। নিজেদের যে প্রাপ্তি, ভারত কি বেটিয়া হিসাবে ভারতকে যে গর্ব তারা উপহার দিয়েছিলেন, ভারতবাসীকে যে গর্ব উপহার দিয়েছিলেন, সেই মেডেলগুলো তারা গঙ্গার জলে ভাসিয়ে দেবেন ভেবেছিলেন। দিল্লি পুলিশ যখন তাদেরকে টেনে হিঁচড়ে তুলে দিচ্ছিল, তারা নিজেরাও ভাবতে পারছিল না যে তাদের দোষটা কোথায়। তারা তো কেবল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তারা তো এই দেশকেই গৌরবান্বিত করেছে, আর আজ এই দেশের রাষ্ট্রযন্ত্র তাদেরকে তুলে দিয়েছে। তারপর যখন ভিনেশ এভাবে ফিরে আসে অলিম্পিকের মঞ্চে, তখন থেকে নরেন্দ্র মোদীদের চাপটা শুরু হয়। এটা বিরোধীদেরও বক্তব্য, অনেকেও এটা ভেবেছে যে যদি ভিনেশ সোনা জিতে যেত তাহলে হয়তো আর নরেন্দ্র মোদীর মুখ পুড়ত। তার কারণ বেসিক্যালি ভিনেশ 53 কেজির যে বিভাগ রয়েছে সেটাতে লড়াই করে, সেটাতে সে প্রতিযোগিতা করে। কিন্তু এবার সেই ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে দিল্লির রাজপথে পড়ে থাকতে হয়েছিল দিনের পর দিন। সে অলিম্পিকের ট্রায়ালে যোগ দিতে পারেনি। এবার অলিম্পিকের ট্রায়ালে যখন সে আসলো, সে চোটগ্রস্ত ছিল, সে অনুশীলনের মধ্যে ছিল না। তাকে বলা হলো যে ট্রায়ালে জিতেছে তার সাথে লড়াই করতে হবে। স্বাভাবিকভাবেই সে হেরে গেছে, তাই তাকে তার পছন্দের জায়গা থেকে 50 কেজিতে আসতে হয়েছে। নাহলে কে বলতে পারে যে 53 কেজিতে ভিনেশের জায়গায় যে এবার লড়াই করেছে অলিম্পিকের ময়দানে, প্রতিযোগিতা অংশ নিয়েছে, সে প্রি কোয়ার্টার ফাইনাল অর্থাৎ প্রথম রাউন্ডেই ছিটকে গেছে। ভিনেশ থাকলে হয়তো সোনা নিয়ে ভারতবর্ষের বুক আরো চওড়া করত, সেটা হয়নি। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই চাপে ছিল। সেই চাপ হঠাৎ করে বাড়িয়ে দিল অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবারের সাংসদ। সে কালকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এবং তার বার্তা অনুযায়ী তিনি বিরোধী যে সামগ্রিক ইন্ডিয়া জোটের যেসব শরিকরা রয়েছে, যেসব দলরা রয়েছে, তাদের কাছে একটি রিকোয়েস্ট করেছে যে দরকার পড়লে সবাই মিলে সরকার পক্ষকে বলা হবে ভিনেশকে ভারত রত্ন দেওয়া হবে, আর না হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতিনিধিত্ব হিসেবে বা প্রতিনিধি হিসেবে তিনি রাজ্যসভায় প্রতিনিধিত্ব করবেন। পুরো বলটা আসলে বিরোধীদের প্রস্তাব দেওয়ার নাম করে অভিষেক ব্যানার্জি সরকারের কোর্টে খেলে দিয়েছিল। এবার সরকার নরেন্দ্র মোদী কি পদক্ষেপ নেয় এটার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। তার কারণ ভিনেশ বলুন, আপনি সাক্ষী মালিক বলুন, আপনি বজরং পুনিয়া বলুন, বা বাকি যে রেসলাররা রয়েছে, কুস্তিগিররা রয়েছে, তাদের যে লড়াই, তাদের যে হার না মানা দাঁতে দাঁত চেপে প্রশাসনের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে যে লড়াইটা দিল্লির রাজপথে তারা 35 দিন ধরে করে গেছে, যেখানে তাদের পিঠে লাঠির আঘাত পড়েছে, তাদের সাথে সরকারের যে একটি মতভেদ রয়েছে, একটি দূরত্ব রয়েছে, এটা সর্বজন বিদিত। এমনকি এবার ব্রিজভূষণ সিং দাঁড়াতে পারেনি কোর্টের হস্তক্ষেপে, কিন্তু তার ছেলে দাঁড়িয়েছে। এটা নিয়েও সাক্ষী মালিক টুইট করেছিল তার এক্স হ্যান্ডেলে। সেও লিখেছিল যে একটা মানুষ এতটা পাওয়ারফুল হতে পারে, এতটা ক্ষমতাবান হতে পারে যে পুরো রাষ্ট্র তার সামনে নতজানু হচ্ছে। অবাক করেছিল তাকে। সে আরো অবাক হয়েছিল যে আমরা কয়েকজন মিলে এত ক্ষমতাবান লোকটার বিরুদ্ধে লড়াই করে ফেললাম, অথচ রাষ্ট্র পাচ্ছে না। এর জন্য সে অবাক হয়েছিল। আর তারপর যখন এই ঘটনা ঘটলো, সরকার আরো চাপে পড়ে যায়, পুরো বিষয়টা রাজনীতির আঙিনায় চলে আসে। আর এখান থেকেই বিরোধীরা একটার পর একটা চাল দিচ্ছে। অভিষেক ব্যানার্জি খুব ভালো মতো জানে বিরোধীদেরকে যে বলা হয়েছে বিরোধীরা এক নিমিষে সহমত হয়ে যাবে। তার কারণ এর আগে প্রিয়াঙ্কা গান্ধীও বলেছে ভারত কি বেটিয়া লড় ভি সকতা হ্যায় और जीत भी सकती है। রাহুল গান্ধী বলেছে যে প্যারিসে তোমার যে লড়াই, যে সফলতার যে আওয়াজ, যে উল্লাস, তা দিল্লিতে এসে পৌঁছে যাচ্ছে বা দিল্লিতে শোনা যাচ্ছে। তাই প্রত্যেকে ভিনেশের পাশেই ছিল। অভিষেক ব্যানার্জির এই বার্তাটাতে তাদের 1 মিনিট লাগবে না এক জায়গায় হতে। আর ভারতরত্ন দিবে কি দিবে না, রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে তিনি রাজ্যসভায় প্রতিনিধিত্ব করবেন কিনা, পুরোটাই নরেন্দ্র মোদীর কোর্টে। এবার নরেন্দ্র মোদীকে ভাবতে হবে সে কি করবে। তার কারণ এর সাথে রেসলিং দুনিয়ার সাথে সাথে আপামর যে ভারতীয় রয়েছে তাদের আবেগও জড়িয়ে গেছে।
আর অভিষেক ব্যানার্জির এই বার্তাটা এখনো হু হু করে সমগ্র ভারতবাসীর মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। বল এবার নরেন্দ্র মোদীর কোর্টে। নরেন্দ্র মোদী ভিনেশ ফোগাটকে নিয়ে এখন কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই সবাই দেখার জন্য উৎসাহে উৎকণ্ঠায় বসে আছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।